সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভয়েস অফ ভুবন মুন্সির ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। বরাবরের মতোই আজকে আবার হাজির হলাম আড্ডা নিয়ে। আজকের আড্ডা পর্বে দুটি প্রবাদ বাক্য নিয়ে কথা বলবো। আর এই কথা বলার প্রসঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত আছে আরিফুল ইসলাম স্যার আর আব্দুল আলিম স্যার। আপনাদের দুজনকেই স্বাগতম আমাদের স্টুডিওতে। আজকে আমরা যে দুটি প্রবাদ বাক্য নিয়ে কথা বলবো সেটি হচ্ছে: এক, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। দুই, অর্থই অনর্থের মূল। এই লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে এবং অর্থই অনর্থের মূল, এই দুটি প্রবাদ বাক্যের প্রাসঙ্গিকতা এবং সামাজিক মননে তার প্রভাব এবং তার শুদ্ধতা, তার বিকৃতি অথবা বর্তমান বাস্তবতায় সে এই দুটি প্রবাদ বাক্য মানুষের বোধের ক্ষেত্রে কেমন অর্থ বহন করে, কেমন প্রভাব ফেলে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রথমে আলোচনায় চলে যাচ্ছি ১ নম্বর প্রবাদটা নিয়ে। সেটা হচ্ছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আলিম স্যার, আপনার মতামত কি হবে? ধন্যবাদ শাকিল স্যারকে। আজকের যে আলোচনার বিষয়, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, অর্থাৎ এই প্রবাদ বাক্যের সঙ্গে সমাজ বা সামাজিকতার সাথে কতটা মিল বা মেলবন্ধন রয়েছে বা অসঙ্গতিটা কতটুকু রয়েছে। আমরা যদি শিক্ষার যে লক্ষ্য বা শিক্ষার যে উদ্দেশ্য সেদিক থেকে যদি চিন্তা করি, শিক্ষার লক্ষ্য শুধুমাত্র এখানে মানে যে গাড়ি ঘোড়ায় ওঠা এরকম একটা বিষয় দাঁড়াচ্ছে। অর্থাৎ শিক্ষার লক্ষ্য তার এটা হইতে পারে না। কাজী মুতাহার হোসেন চৌধুরী তার শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ গ্রন্থে বলেছেন যে শিক্ষা হচ্ছে একটা মই বা সিঁড়ি, যে মই বা সিঁড়ির মধ্য দিয়ে আমরা জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উত্তীর্ণ হতে পারি। অর্থাৎ এদিক থেকে বিচার বিশ্লেষণ করলে মনুষ্যত্ব অর্জন করাটি হচ্ছে শিক্ষার মুখ্য উদ্দেশ্য। এখন কিন্তু প্রবাদের যে মূল কথা, প্রবাদের মূল কথায় উঠে আসছে যে গাড়ি ঘোড়ায় ওঠাই হচ্ছে মূল লক্ষ্য। কিন্তু এই যে প্রবাদের মূল যে প্রসঙ্গ, মানে শিক্ষার শুরুর দিকে যখন আমি তাকে ছোটকালে শেখাচ্ছি যে বাবা পড়ো পড়ো, লেখাপড়া যে করে সে গাড়ি ঘোড়ায় চড়বে, এই যে বাচ্চাদের কিন্তু শেখানো হচ্ছে এটা। তার মানে বাচ্চাদের মনের মধ্যে কিন্তু একটা আলটিমেট গোল ঢুকে যাচ্ছে যে আমি গাড়ি ঘোড়ায় চড়বো, জব করবো, এটার জন্য আমি পড়াশোনা করতেছি, সার্টিফিকেট অর্জন করবো, চাকরি করবো, এরকম এরকম। এই যে মানে যে প্রবাদটাও মানে প্রবাদের যে মানে কি করে সংজ্ঞা, যে সমাজ জীবনে যে মানুষের যে বাস্তব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সঞ্চিত যে ফল, এটি হচ্ছে এক ধরনের প্রবাদ। তাহলে এটা কোন সময়ের প্রেক্ষাপটে তাহলে এই যে আজকের যে মানে এই প্রবাদটা, এই প্রবাদটা উঠে আসছে ব্রিটিশ যে শাসন আমল তৎকালে, যখন এই দেশে মূলত আমাদের এই ভারত উপমহাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা ছিল না। ব্রিটিশরা বাংলাদেশে আসলেন, এসে তারা শাসন কার্য পরিচালনা করবেন, যে কারণে তাদের শাসন কার্য পরিচালনা করার সুবিধার্থে তারা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করলেন। একে তো হচ্ছে কি যে তারা তাদের ইংরেজি ভাষা কথা বলতে হয়, যে কারণে এদেশের যারা জনগোষ্ঠী আছে তাদেরকে ইংরেজি বুঝতে হবে। পাশাপাশি সেই জন্য বা যারা হচ্ছেন, যারা আমার এদেশীয় জনগোষ্ঠী যারা আছেন তারা বাংলা ভাষায় কথা বলে, যে কারণে বাংলাটাও মানে বাংলা দিয়ে তার ইংরেজিটা বোঝা যায় না। যে কারণে তারা কি করলেন, এদেশের সাধারণ জনগোষ্ঠীকে শিক্ষা দীক্ষার মধ্য দিয়ে শিক্ষিত করে তুলতে চাইলেন। হ্যাঁ, ওই সময় দেখা যায় যারা মানে শিক্ষাটা গ্রহণ করলো, ব্রিটিশদের শিক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে তারা কি করতে পারলেন, ব্রিটিশদের সঙ্গে উঠা বসা করার একটা সুযোগ পাইলেন। অর্থাৎ রাজকার্য পরিচালনা করার ক্ষেত্রে বা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তারা একটা কি হয়ে উঠলেন, মানে একটা সহযোগী হয়ে উঠলেন। তো যখন ব্রিটিশরা যখন রাষ্ট্রীয় কার্য পরিচালনা করতেন, তাদের একটা সহযোগী হিসেবে মানে মানে থাকতেন এদেশের যারা শিক্ষিত শ্রেণী। তখন সাধারণ মানুষ বুঝতে পারতো যে যারা আজকে শিক্ষিত বা যারা পড়াশোনা করছে, লেখাপড়া করছে, তারা কি করতে পারে, গাড়ি ঘোড়ায় উঠতে পারে, গাড়ি ঘোড়ায় চড়তে পারে। ওই যে ওই সময় থেকেই একটা প্রবাদ উঠে আসে যে লেখাপড়া করে জায়গায় একটা বিষয় উঠে আসে যে লেখাপড়া গাড়ি ঘোড়ায় চড়ে, লেখাপড়া করলেই কি করা যাবে, গাড়ি ঘোড়ায়
উঠা যাবে, গাড়ি ঘোড়ায় বসা যাবে। মানে এই ক্ষেত্রে যে আপনি বিষয়টা বললেন, আমি আরিফ স্যারের কাছে আসবো। ধরেন কাজী মোতাহার হোসেন, মোতাহার তার হোসেন। মোতাহার হোসেন চৌধুরীর যে প্রবন্ধ শিক্ষা মনুষ্যত্ব, সেখানে বলা হচ্ছে যে আমার জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উত্তীর্ণ হওয়ার যে মই বা সিঁড়ি, সেটা হচ্ছে শিক্ষা। অর্থাৎ আমি জন্মগ্রহণ করছি, তারপরে হচ্ছে আমার একটা জীবগত বৈশিষ্ট্য আছে। সেই জীবগত বৈশিষ্ট্য, সেটা খাদ্য গ্রহণ, বেঁচে বলে থাকা, বিপাক ক্রিয়া, প্রজনন ক্রিয়া, এগুলো জীবসত্তার ঘর। হ্যাঁ, সেই জীবসত্তার ঘর থেকে আমি আহ মনুষ্যত্ব অর্জন করে মানব সত্তার ঘরে উত্তীর্ণ হব। এই উত্তীর্ণ হওয়ার মাধ্যমটা হচ্ছে আমার শিক্ষা, অর্থাৎ একটা সিঁড়ি। কিন্তু আমরা যখন এভাবে বলতেছি যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, এক্ষেত্রে মনে হচ্ছে কি যে মইটা বা সিঁড়িটা হচ্ছে কি, আহ শিক্ষাটা হচ্ছে এমন একটা মই বা সিঁড়ি, যেটা দিয়ে আমি কি করব, গাড়ি ঘোড়ায় চড়বো, অর্থাৎ একজন কেরানি হব, একজন অফিসার হব, টাকা পয়সা ইনকাম করবো। অর্থাৎ শিক্ষা হচ্ছে একটা টুলস, যার মধ্য দিয়ে আমি জাস্ট ইনকাম করব, গাড়ি ঘোড়া চড়বো, অর্থাৎ বস্তু কেন্দ্রিক একটা ভাবনা। এখানে কিন্তু শিক্ষা গ্রহণের যে একটা আলটিমেট গোল, মনুষ্যত্বের বিকাশ, হ্যাঁ, বোধের বিকাশ, সেটা কিন্তু অ্যাবসেন্স হয়ে যাচ্ছে। তার মানে বোধের একটা বিকৃতি চলে আসতেছে না এখানে। না, এখানে বিষয় হলো, আমি যদি আমার মত করে বলি, আব্দুল আলীম স্যার খুব ভালো কথা বলছেন, এবং যেহেতু মোতাহার হোসেন চৌধুরী বলছেন, ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বুঝি যে আমার দিক থেকে, যে শিক্ষা এবং পড়ালেখা দুইটা ভিন্ন জিনিস। এখন যে অর্থে লেখাপড়ার কথা বলা হয়েছে, বাঙালি জাতি অবশ্যই আপনি জানেন যে এখনো পর্যন্ত 100% শিক্ষা মানে গ্রহণ করেনি বাঙালি জাতি, এখনো পর্যন্ত 100% হয়নি শিক্ষার হার। তো ওই জায়গা থেকে শিক্ষার দিকে ধরেন হচ্ছে পড়াশোনার দিকে, লেখাপড়ার দিকে ধাবিত করার জন্য এটাকে হচ্ছে সামাজিক ভাবে, যদি আমরা বলি যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এই কথাটা হচ্ছে এমন যে লেখাপড়া যে করে সে জীবনে সফলতা অর্জন করে, সে জীবনে অর্থনৈতিক ভাবে সফলতা অর্জন করে, মানে হচ্ছে তার হোল লাইফটা যদি সে লেখাপড়া করে, সে ভালো একটা জীবন যাপনে অভ্যস্ত হতে পারবে। এটা হচ্ছে আপনার প্রবাদের একটা দিক আমরা দেখতে পারি, বুঝতে পারি। আর শিক্ষার ব্যাপারটা হচ্ছে এটা ভিন্ন, লেখাপড়া না। শিক্ষাটা হচ্ছে কেউ যদি 5 পাসও করে, আমরা খুব ভালোভাবে জানি যে আমাদের কাজী নজরুল স্টাডি লার্ন শব্দগত ভিন্নতা নিয়ে আসতেছে। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, কিংবা আমরা জানি যে হচ্ছে আমাদের লালন সাইজি স্কুলের দরজায় পুস্তক পড়াশোনা ওইভাবে যায়নি, ওইভাবে মানে স্কুল পর্যন্ত যায়নি। তো শিক্ষাটা যদি আমরা ওইভাবে ধরি, তাহলে শিক্ষা এবং লেখাপড়া দুইটা ভিন্ন জিনিস। আমার জায়গা থেকে আমি এটা মানে বোধের জায়গা থেকে আর ভাবতে পারি। আর এই জন্যই হচ্ছে, যদি আমরা কথা বলি, তাহলে লেখাপড়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং আমাদের ছেলেপেলেদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে হচ্ছে যারা আসতেছে, তাদেরকে আমরা ওইভাবে, হ্যাঁ, প্রবাদ যেহেতু আসছে, এটা অবশ্যই আমরা ব্যবহার করতে পারি, এবং এটার দুইটা সাইডই আছে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট করে আর একটা পজিটিভ আছে। তার মানে আপনার যে ব্যাপারটা বলছেন যে এটা যারা হচ্ছে পড়াশোনা করে, তারা বস্তুগত জীবন যাপনের ক্ষেত্রে একটা সমৃদ্ধি তাদের থাকবে, এটা অবভিয়াসলি থাকবে। সে হচ্ছে মানে দক্ষ হয়ে উঠবে, যোগ্য হয়ে উঠবে। কিন্তু একটা প্রসঙ্গ হচ্ছে এরকম, ধরেন আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, যে আমি স্নান করতে যাচ্ছি পুকুরে, পুকুর ঘাটে। দেখেন পুকুর ঘাটে হচ্ছে ফুলের বাগান আছে। তা আমি, আমার আলটিমেট গোল হচ্ছে স্নান শেষে ফিরে আসা, স্নান করা। তাহলে আমি যখন স্নান করতে যাব, তখন কিন্তু আমার কি হবে, ফুলের বাগানও দেখা হবে। কিন্তু আমি যদি আলটিমেট গোল কি, চূড়ান্ত লক্ষ্যটা কি, সেটা ভুলে যাই, তার মানে ফুলের বাগান দেখে চলে আসি। এই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় থাকে যে মানে শিক্ষা আপনি গ্রহণ করে, আপনি কেন বস্তুগত ভাবে নিবেন? প্রবাদটাকে অবশ্যই বস্তুত নেওয়াটা উচিত নয়। ইমপ্যাক্ট শব্দ তো, শব্দ মানে প্রত্যেকটা সাউন্ড একটা ইমেজ তৈরি করে। অবশ্যই অবশ্যই, তাহলে এটা মানে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলছে, তাহলে আপনার সামনে কি ইমেজ আসতেছে? প্রত্যেকটা সাউন্ড একটা ইমেজ। অবশ্যই যদি আপনি একটা জাতিকে যদি সফলতার দিকে এগিয়ে নিতে চান, তাদেরকে পরিবর্তনের ছোঁয়া দিতে চান, তাদেরকে যদি অবশ্যই সভ্য হিসেবে গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই আপনাকে তাদেরকে যে সামনে যে ব্যাপারটা আছে, সুন্দর জিনিসটা তাদেরকে অবশ্যই উপস্থাপন করতে হবে, যে তুমি এই কাজটা করো, এই কাজটার বিনিময়ে তোমার এত সুন্দর একটা ব্যাপার। কিন্তু এই ক্ষেত্রে আপনি হোল সিস্টেমটা, যদি আপনি যেখানে বলতে চাচ্ছেন যে আমরা কেন প্রথমেই তাদেরকে হচ্ছে বস্তুগত ব্যাপারটা তুলে ধরবো, যে হ্যাঁ, লেখাপড়া করলে তুমি গাড়ি ঘোড়াতে চলতে পারবা, ব্যাপারটা হচ্ছে যে তাহলে হোল সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে।
হোল সিস্টেম কোনটা? আপনি যদি পারিবারিক ভাবে সরি, আপনি যদি হচ্ছে শিক্ষার ব্যবস্থাটা কি বাংলাদেশে, অবশ্যই লাইনগুলো আলাদা, সেকশনগুলো আলাদা। কিভাবে? আপনি অবশ্যই মেডিকেলে পড়তে চাইলে, ডাক্তার হতে চাইলে মেডিকেলে হুম, পড়াশোনা করতে হবে। আপনি অবশ্যই ইঞ্জিনিয়ারিং এ পড়তে ইঞ্জিনিয়ার হতে চাইলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে করতে হবে। হবে, হ্যাঁ। আপনার সেক্টর গুলা যেহেতু আলাদা, ডিপার্টমেন্ট গুলো যেহেতু আলাদা, সেই অর্থে আমরা অবশ্যই এটা যেটা হাইড করে আসতেছেন যে হ্যাঁ, আমরা কেন সন্তানকে ডাক্তার বানাবো, কেন সন্তানকে না, 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 ইঞ্জিনিয়ার বানাবো, obviously আমি সন্তানকে ডাক্তার বানাবো। মানে অর্থাৎ যখন আমি টাকার জন্য ডাক্তার কেন হব, করবো, না, টাকার না, না, জন্য কেন করবো? obviously টাকার প্রয়োজন আছে। আমি বলতেছিলাম যে এজন্য আপনাকে এক্সাম্পলটা দিছি, হয়তো বুঝতে পারেন ঠিক মতো, যে আমি যখন স্থান শেষে ফিরে আসবো, সাথে যে ফুলের বাগান সেটাও কিন্তু দেখা হবে। না, অর্থাৎ এটা আমার বাই এটাই সাইডে আরো গোল আমি ভুলি নাই, গোল থাকবে। এটাই আমি বলতে কিন্তু চাচ্ছি আমি যে যে আপনার উন্নত যদি জীবন গোলটা, যাপন, আপনার গোলটা যদি আপনি না, মানে উন্নত জীবন যাপন বলতে আমি কি না, বুঝবো আপনার তাহলে? আপনার গোলটা যদি আপনি উন্নত জীবন ডিসাইড যাপন না বলতে করেন, কি গাড়ি ঘোড়াতে চড়া না, এরকম না, না, একটা আপনার প্রসঙ্গ গোলটা থাকবে? যদি আপনার গোল অবশ্যই না, 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 উন্নত, অবশ্যই উন্নত না, জীবনযাপন মানে আসলে হচ্ছে আপনি গাড়িতে চললেন, আপনার সময় বাঁচলো। আপনি ঢাকা না, 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 আপনি ঢাকা যাবেন, ঢাকা থেকে হু চট্টগ্রাম আর ইউ, যাবেন। হু আর ইউ, আপনি 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 বলতেছেন এই আপনি ক্ষেত্রে মাস্ট বি যেটা নিট না, না, সেটা না, হচ্ছে আপনি আগে ঢাকা থেকে আপনি, যাবেন, আপনি না, আমরা না, 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 আমরা ঢাকা মাস্ট থেকে বি যাব এই শব্দটা আগে ডিফাইন করতে হবে আরিফ স্যার। না, সেটা হচ্ছে যে আপনি কে তাহলে? আপনি গাড়িতে চড়ছেন, আপনি কে? গাড়িতে তো মানে অবশ্যই আপনি উঠতে হবে, গাড়িতে, গাড়িতে অবশ্যই উঠতে এখানে হবে, গাড়ি ঘোরাতে ফ্যাক্ট না, অবশ্যই উঠতে গাড়ি হবে। ফ্যাক্ট না, গাড়ি গাড়িটা ঘোরার হচ্ছে জাপানের একটা গাড়ি রুলস। ঘোরার কথা আসছে যেহেতু মানে আমাদের একটা সময়ে ঘোরার প্রচলন ছিল, সেজন্য না, না, ঘোরার না, কথাটাও আসছে। শুধু যে এখানে গাড়ির কথাটা আসছে, আচ্ছা লেখাপড়া করে কে বলতে চাচ্ছে যে আমি ঘোড়ায় উঠবো? না, না, কেউ কি এমন এমন স্বপ্ন নিয়ে না, আসছে ঘোরা যে ওই ঘোড়াতে বাস্তবতা উঠবো? থাকবে না। আমি যেটা বলতে চাচ্ছি আরিফ স্যার সেটা হচ্ছে যে আপনার আল্টিমেট গোলটা এটা ফিক্সড করতে হবে। আর আলটিমেট না, না, গোলটা তো আপনার এটাই তো ফিক্স করতে না, না, হবে। এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় শুনেন, যে আপনার পড়াশোনা করতেছেন, আপনি যদি মানুষ না হয়ে উঠতে পারেন তাহলে এই সভ্যতা আজকে অসার আপনাকে হয়ে যাবে। পড়াশোনা তো মানুষ করে তুলবে না। অবভিয়াসলি আপনি আপনি আপনার, আপনি আপনি যখন হচ্ছে মেডিকেলে পড়াশোনা করবেন, ওইখানে আপনাকে মানুষ হওয়ার ব্যাপারটা, নৈতিক যে শিক্ষাটা, এটা আপনাকে কে দিবে? ডাক্তার আপনাকে নৈতিক শিক্ষা দিবে? সে শিখাবে আপনাকে কিভাবে সার্জারি করতে হয়, কিভাবে অপারেশন করতে হয়, কিভাবে আপনি একটা হার্টে আমাদের হার্টে হার্ট চেক করবেন, কিভাবে আপনি হচ্ছে কারো আমাদের শিক্ষা ব্যবস্থার, আমরা কিন্তু বলতেছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থায় অবশ্যই আমি একজন মেডিকেল স্টুডেন্টকে যাই বলবো না যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলছে, যে অবশ্যই অনার্স থার্ড ইয়ারে পরে বা অনার্সে ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাকে কিন্তু বোঝানোর মানে দরকার নাই যে লেখাপড়া করে যে গাড়ি এই ঘোড়া চলছে। মুহূর্তে তো এই এটা মুহূর্তে এই প্রাইমারি প্রবাদ বেস, বাক্যটাও এই এটা মুহূর্তে এটা 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 ওইরকম ভাবে এটা ইউজ হচ্ছে না। প্রাইমারি এখন বেস। এখন এই প্রবাদ বাক্যটা ইউজলেস। এখন এই প্রবাদ না, না, বাক্যটা না, কিন্তু তাহলে ওইভাবে তাহলে আমি ওইভাবে বলছিলাম ইউজ যে হচ্ছে না। তাহলে আপনাকে আপনার প্রত্যেকটা বাক্যের সোশ্যাল ইমপ্যাক্ট এটা না, ভালোভাবে বুঝতে হবে। অবশ্যই অবশ্যই আমি কারণটা কি, আপনি ধরেন যদি ইউজ না হয় তাহলে সমাজ মননে যে গেঁথে যাওয়া আলটিমেট গোল, দেখবেন যে পড়াশোনার জন্য কোনো না কোনো ভাবে গোল সেট আপ এটা হয়েছে। তো এটা আলিম তো স্যার শেষ করি, পড়াশোনার জন্য কোনো না কোনো ভাবে গোল সেট আপ হয়ে যাচ্ছে কি আলিম স্যার, মানে একটা জব লাগবে, ওই একই অর্থ বহন করে। না, না, না। মানে এখানে সিনানো আপনাকে সিনানো আমাকে বুঝেন, আমাকে সমার্থক শব্দ ধরেন, ধরেন। আমাকে আপনি যে অর্থে গাড়ি আমাকে চড়া, স্কুলে পাঠানো হইছে, আমাকে স্কুলে পাঠানো হইছে। বাবা বলছে যে আজকে স্কুলে গেলে তুমি 50 টাকা পাবা। হুম, এটা কি তাহলে মানে উনি কি আমাকে স্কুলে পাঠানো হইছে, কিংবা আমি স্কুলে গেছি, আমি কি এটা চিন্তা ভাবনা করে গেছি যে আচ্ছা ঠিক আছে আমার 50 টাকার জন্য আমি স্কুলে যাচ্ছি? এখন এটা একটা একটা জাতিকে যা হচ্ছে কিন্তু সভ্যতার আপনি কি তখন এতটুকু সচেতন ছিলেন? সভ্যতার দিকে আগানোর আপনি কি জন্য, তখন এতটুকু সভ্য সচেতন করে ছিলেন তোলার যে জন্য টাকার জন্য যাচ্ছি এরকম না? প্রবাদ বাক্য ইউজ করা হয়। না, আপনি কি তখন ওই যখন আপনাকে 50 টাকা অফার করা হয়েছিল তখন কি আপনি এতটুকু সচেতন ছিলেন যে আপনি টাকার জন্য যাচ্ছেন না, না, এটা আপনি জাস্ট আলটিমেট, এটা স্টাডি এটা করার জন্য যতই যাচ্ছেন, না, মানুষের জন্য অবশ্যই যাচ্ছেন? অবশ্যই স্টাডি করার জন্য স্কুলে যায়, এবং স্কুলে যাওয়ার এবং পর আপনি ওই প্রাইমারি লেভেলে সচেতন ছিলেন এতটুকু? না, এতটুকু সচেতন নাই, কিন্তু টাকার বা জন্য যে স্কুলে যাচ্ছে না, না, এটা না, না। এটা যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ, মানে আপনি সো মাচ জিনিয়াস একদম ফ্রম চাইল্ডহুড। হ্যাঁ, না, 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 আপনি এটা ভুল আপনার, বুঝতেছেন। না, আপনার ব্যাপারটা হচ্ছে এই ছোট এটা বাচ্চাদেরকে আমরা যখন শেখাই তখন তো আমরা বিভিন্ন ধরনের রূপক ব্যবহার করি, হ্যাঁ, এবং আমরা জানি যে এই রূপকতার পিছনে একটা বিষয় থাকে কি, এবং তাকে কিছু আচ্ছা, চকলেট এত চকলেট সুন্দর দেওয়া। একটা সুন্দর একটা প্রবাদ, আপনি এই প্রবাদটা যদি না ইউজ করতেন তাহলে পড়াশোনার জন্য কি প্রবাদ চাই? না, আমি যেটা বলছি যে আমি এটার ইমপ্যাক্ট, আমি বলতেছি না যে এটা টোটালটাই অসার, টোটালটাই খারাপ, আমি জাস্ট বলতেছি যে ইমপ্যাক্টটা কি। দেখেন যে আলিম স্যার একটা সিনারিও, আলিম স্যার একটা সিনারিওর কথা বলছে, না, না, এজন্যই বলেন শুনেন, ওই সময় এই প্রবাদ বাক্য দিয়ে তাকে স্কুলে নিতে হবে, তাকে পড়াশোনার জন্য মনোনিবেশ করাতে হবে, আপনি তাকে তাহলে এই যে মানে বুৎপত্তিটা তো বুঝতে হবে। আলিম স্যার কিন্তু এই বুৎপত্তি নিয়ে কথা বলছে যে সিনারিওটা কোথায়, কারণ কি 1000 বছর আগে এই বাক্য ছিল না, 1000 বছর আগে তো গাড়ি ঘোড়া ছিল না ওইভাবে। তাহলে এই ক্ষেত্রে পড়াশোনা করবে আমাদের যে একাডেমিক সিস্টেম, বর্তমানের যে জায়গাটা আমার গত 200-300 বছরে যা বিল্ড আপ হয়েছে, এটাও তো তখন ওই হাজার হাজার বছর আগে এভাবে ছিল না। মানে তখন কিন্তু এটার উৎপত্তি ঘটে নাই আরিফ স্যার।
তখনই তো ঘুরছে, না হলে ঘোরার কথা কিভাবে আসলো? না, আমি এটাই বলছি যে হাজার হাজার বছর আগে কি আপনার মানে এই প্রচলনটা ছিল? 1000 বছর আগে তো পড়াশোনার 1000 প্রতি, বছর আগে মানুষের লেখাপড়ার প্রতি আমি এটাই বলছি যে এটা মনোভাব তো বিলটাই হয়েছে কিছুদিন আগে। হ্যাঁ, যখন বাষ্প পড়াশোনাটা ইঞ্জিন মানুষ তো ধরেন এই যে গুরুত্বপূর্ণ মনে কয়েকদিন করলো, আগের যে আবিষ্কার, শিক্ষাটা বাষ্প গুরুত্বপূর্ণ ইঞ্জিন মনে কয়েকদিন করলো। আগের আবিষ্কার। হুম। তার মানে গাড়ি প্রসঙ্গটা আসছে কয়েকদিন আগে। হ্যাঁ, তাহলে সেই প্রসঙ্গ থেকে আমি বলছিলাম যে অসার বিষয়টা এরকম না, কিন্তু এখানে একটা প্রসঙ্গ থাকে যে আলটিমেটলি শুধুমাত্র এই যে গোল্ড মানে কেরানি বৃত্তি, নকল বৃত্তির জায়গায় মানে ঢুকে পড়ার যে প্রবণতা, এবং যেটা আমাদের সাবকন্টিনেন্টে ব্যাপকভাবে প্রভাব ফেলছে, আমাদের এই বাংলাদেশে হচ্ছে ব্যাপক মাত্রায় প্রভাব ফেলছে। এটা কিন্তু একটা বিষয় যে আপনার কি ছোট ছোট বাক্য যেগুলো শৈশবে আমরা কি হই, প্রাপ্ত হই, শেখানো হয়। আমার দৃষ্টিভঙ্গি এটা, আরেকটা আমি চাপাই দিচ্ছি না আপনার উপরে যে আপনার এটা এটা মেনে নেন, আপনি আমারটাই রাইট। আমি জাস্ট আপনার এগেইনস্টে বলতেছি সামাজিক প্রভাব এবং দৃশ্যটাকে ইমাজিন করতে বলতেছি যে এটার কারণে হচ্ছে না, শিক্ষা। এইখানে আমি কোনো ধরনের নেগেটিভ ইমেজ দেখতেছি না। না, হ্যাঁ, এটা তো আপনার দৃষ্টিভঙ্গি, এটাই বলছি যে আপনি নেগেটিভ না, আপনি ধরেন যেখানে হচ্ছে ডাস্টবিন সেখানে যদি আপনি স্বর্ণের পাহাড় মনে করেন এবং বলেন যে পজিটিভ, তাতেও আমার সমস্যা নেই। আমার প্রসঙ্গটা হচ্ছে যে আমি বলতেছি জাস্ট যেটা যেরকম সামাজিক ইমপ্যাক্ট আছে বস্তুগত জায়গায় সেটাকে না, একটু আমার কথা রিয়েলাইজ হচ্ছে করার, আপনি দেখার আপনি চেষ্টা করেন। রিয়ালাইজ আপনি করেন। আপনি বলেন যে ওই সময় যখন শিক্ষার হার কম ছিল, শিক্ষিত ছিল না, লেখাপড়া করতে স্কুলে যাইতো না, স্কুল ছিল না, তখন আপনি ছেলেপেলেদেরকে কিভাবে বুঝাইতেন যে তোমার লেখাপড়া করা উচিত? আপনি মানে এটা কোন পিরিয়ডের কথা তাহলে আপনি বলছেন যখন এগুলো ছিলই না? কোন পিরিয়ড না ধরেন, এই আমরা একাডেমিক 1800 আমরা 1900 একাডেমিক আমরা একাডেমিক নরমালি শিক্ষা দীক্ষার যে বাস্তবতা আসছে এটা হচ্ছে কি ব্রিটিশ বিরোধী হাত ধরে। হ্যাঁ। ব্রিটিশ বিরোধী হাত ধরে। এবং তখন শিক্ষা যে ব্যবস্থার যে প্রসার সেটা ব্রিটিশদের হাত ধরেই করছে। এর ইতিপূর্বে এই ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল না, আমাদেরও ছিল। টোল ছিল, বিভিন্ন ধরনের আকড়া টাকরাতে শিক্ষা দেওয়া হইতো। হ্যাঁ, তো এখন ওই সমাজের যে যে বাক্যের উৎপত্তি, এটার ইম্প্যাক্ট আমি বলতেছিলাম যে এটার ইম্প্যাক্টের ক্ষেত্রে আলিম স্যার মনে হচ্ছে যে এটার ইম্প্যাক্টের ক্ষেত্রে আমাদের যে ওই মোতার হোসেনের যে মানে কথাটা, মোতাহার হোসেনের কথা তো হচ্ছে ওটা শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষা নিয়ে, শিক্ষা অর্জন করলে মানুষ মনুষ্যত্বের। আপনার এখানে ওই এটা নিয়ে আমরা নেক্সট একটা আড্ডাতে কথা বলবো। আপনি যে শব্দের যে ব্যাপক সূক্ষ্ম পার্থক্যটা খুঁজতে যাচ্ছেন, যেটা হচ্ছে স্টাডি আর লার্ন। হ্যাঁ, স্টাডি আর লার্ন নিয়ে আমরা ব্যাপকভাবে কথা বলবো অন্য আরেকটা আড্ডাতে। এখানে এটা একটা স্বাভাবিকভাবে এটাকে সমার্থক শব্দ ধরেই মানে করা হয়। হ্যাঁ, শেখা শেখা লেখাপড়াটাকে খুব বেশি মানে স্থূল ভাবে খুব বেশি পার্থক্যের জায়গায় রাখা হয় না, যে স্কুলে যাচ্ছি শিখতে যাচ্ছি, স্কুলে যাচ্ছি লেখাপড়া করতে যাচ্ছি। হ্যাঁ, স্টাডি লার্নের এত বুৎপত্তিগত শব্দগত পার্থক্য দেখা হয় না। আমি বলতে চাচ্ছিলাম যে এই জায়গাটা আলিম স্যার যে এটার ইম্প্যাক্টের কারণে মানে প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। আর প্রকৃত উদ্দেশ্যটাই যদি থাকতো তাহলে এটাও তো হইতো, আপনি তো অবশ্যই একজন মানে দক্ষ যোগ্য মানুষই করে উঠবেন। সেই সাথে হচ্ছে যে শিক্ষার আপনার বিকাশ, নিজের ভিতর মনুষ্যত্বের বিকাশ, নাগরিক বোধের বিকাশ, সেটা যদি ইথিক্স মোরালিটির বিকাশ। তাদের ইথিক্স নাই। আমি এই জায়গায় আসতেছি পরে, কতটুকু আছে কতটুকু আছে কতটুকু নাই এটা আসতেছে। আপনি তো ট্যাগ লাগাই দিতেছেন। না না না, আপনি করব কিন্তু কোনোদিন গাড়ি ঘোরাতে চলবো না। আপনি ট্যাগ লাগাই দিচ্ছেন। আমি এটাই বলতেছিলাম, আমি বাক্য শেষ করলে এটা আসবে যে আপনি যে মানে যোগ্য হয়ে উঠবেন, দক্ষ হয়ে উঠবেন, সেই সাথে ইথিক্স মোরালিটি বিকাশ করবে, মানুষ হিসেবে মনুষ্যত্ববোধ সম্পন্ন হয়ে উঠবেন। তার মানে আপনি তো অফিস আদালত সামলাবেন, আপনি তো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবেন, আপনি তো গাড়ি ঘোড়াতে চলবেন। কিন্তু আপনি ওই বিষয়টা যদি বাদ দিয়ে দেন, গোল থেকে বাদ দিয়ে দেন, বা সামনে যদি ফোকাস না করে, তাহলে আপনি গাড়ি ঘোড়াতে চলবেন যেভাবে আপনি বস্তুগত সভ্যতার জায়গায়। আপনি নিজে খেয়াল করলে দেখতে পারবেন যে আপনি যখন স্কুলে গেছেন তখন হচ্ছে আপনাকে ওইটা শেখানো হয়েছে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আপনি এই মুহূর্তে যদি আপনি স্কুলের পাঠ্য বইগুলো দেখেন কিংবা স্কুলের টিচারদের সাথে কথা বলেন, এই মুহূর্তে এই কথা, এই প্রবাদ বাক্য কি প্রচলিত আছে কিনা? প্রবাদ বাক্য কি স্যার পাঠ্য বই শুধু প্রচলিত থাকবে না? পাঠ্য বইয়ে থাকবে, ব্যাপারটা এরকম না। সমাজে প্রবাদ বাক্য তো এটা যেটা সমাজগতভাবে প্রচলিত, প্রবাদ প্রবচন। এখন এটার ইউজ হয় কিনা, এই মুহূর্তে ইউজ করা হচ্ছে কিনা? সমাজ বাস্তবতার ব্যাপক মাত্রায় ইউজ আছে, এবং আলটিমেটলি এটা আপনি শব্দের মর্মার্থ বুঝতে হবে। পারিবারিক ভাবে যদি কেউ, আপনি শব্দের মর্মার্থটা কোথায় স্যার? পারিবারিক ভাবে যদি কেউ কারো সন্তানকে যদি তুমি লেখাপড়া করে তোমাকে অনেক টাকা উপার্জন করতে হবে, বড় হতে হবে, এটা যদি বলে, আর এই দোষ যদি এসে প্রবাদ বাক্যের উপরে পড়ে, ওইটাই তো পরিবর্তিত রূপ, একই কথা। আমি এটাই বলতেছিলাম
না না, এটা তো ঠিক আছে? আলটিমেট লেখাপড়া করলে একটা ভালো জায়গাতে জব পাবে, একটা ভালো জায়গাতে যাবে, একটা জব করবে, আমি সে তো এটাই ডাক্তার হবে, বলতেছি। সে ইঞ্জিনিয়ার হবে। এটা তো এই হচ্ছে, এটা তো এই প্রবাদ বাক্য না থাকলেও পরিবার বুঝে। আমি তো এটাই বলতেছিলাম যে আপনি যখন বলতেছিলেন যে পড়াশোনা না করলে চাকরি হবে না, তুমি অবশ্যই তুমি পড়াশোনা করো, আলটিমেট ওই প্রবাদেরই তো আচ্ছা, পড়াশোনা প্রতিনিধিত্ব পড়াশোনা করতেছে। না করলে কি আসলে চাকরি হবে? কিন্তু আলটিমেট পড়াশোনার গোল যেহেতু এটা না, তার মানে শেষে আপনি চাকর হইলে কি আপনার আলটিমেটলি শিক্ষার উদ্দেশ্য যারা সাধিত যারা হয়ে গেল? চাকর যারা চাকর না হয় তারা কি পড়াশোনা করতেছে না? আমি বলতেছি না, আপনি তো ওই ডালপালাই ঘুরতেছেন বেশি। আমি বলতেছিলাম যে যে আপনি আলটিমেট গোল থেকে সরে গিয়ে তারপর হচ্ছে আবার বলতেছেন যে হ্যাঁ না এভাবে হবে এভাবে হবে এরকম। আমি বলছিলাম সবকিছুরই কি একটা গোল থাকে, তো লক্ষ্য থাকে। অবশ্যই আপনি শিক্ষা গ্রহণ করবেন, হ্যাঁ, আপনি মনুষ্যত্বের বিকাশ, আপনি যদি মানুষ না হয়ে ওঠেন খুব বেশি তো প্রয়োজন থাকে না আপনার। আপনার গরুদেরকে অফিস আদালত আছে, চাকরি বাকরির দরকার আছে, ছাগলের দরকার আছে, এদের তো দরকার না। এদের খামার না থাকলে হয়, খামারটাও আপনি করে তুলছেন। ঠিক আছে? যদি এমন হয় এর যে প্রসঙ্গটা হচ্ছে যে এই সমস্ত শিক্ষকের ব্যাপার। কাছে যে স্কুলে সে শিক্ষা অর্জন করতেছে, হুম। সেই শিক্ষক তাকে নৈতিকতা শিখাচ্ছে না, সে কি কারণে পড়াশোনা করতেছে তাকে শিখাচ্ছে না, আপনি তাকে ভুল ধরতে পারেন, তার বিষয়ে কথা বলতে পারেন, শুধুমাত্র এই একটা প্রবাদ বাক্যকে আপনি ভুল প্রমাণিত করতে পারেন না। না, প্রবাদ বাক্যকে আমাদের হাজারো শিক্ষক আছে, হাজারো ফ্যামিলির পরিবারের গার্ডিয়ান আছে যারা সন্তানকে নষ্ট করে দিচ্ছে, যারা সন্তানকে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য পড়াশোনা করাচ্ছে। তাদের তাদের বিষয়ে আপনি কথা বলতে পারেন, শুধুমাত্র প্রবাদ বাক্যকে আপনি ঠেলে না, আহ, আরিফ স্যার, নষ্ট করতে পারেন। আমাদের আজকের আড্ডার আলোচ্য বিষয় হয়তো আপনি ভুলে গেছেন। আজকে আলোচ্য বিষয়টাই ছিল দুইটা প্রবাদ বাক্য নিয়ে আমরা কথা বলবো। এর যথার্থতা এবং এর বিকৃতি বোধ যদি থাকে এটা নিয়ে আমরা কথা বলবো এবং এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। অবশ্যই মানে একমাত্র কারণ বা এই একটা প্রবাদ বাক্যের কারণে আমাদের পৃথিবী, এত সুন্দর পৃথিবী নরক হয়ে গেছে, বিষয়টা এরকম না, না, কখনোই না। বা আমরা আমাদের দেশবাসী সব খারাপ হয়ে গেলে একটা বাক্যের প্রভাবের বিষয়টাও কিন্তু এরকম না। আমরা জাস্ট কথা বলার চেষ্টা করতেছিলাম যে এই বাক্যের প্রভাবটা কেমন কেমন করে পড়ে একটা প্রবাদ, মানে কিভাবে ভালোটা পড়ে। আপনি অবশ্যই যেটা মানে উদ্ধার করার চেষ্টা করছেন, বলছেন যে অবশ্যই তাকে তো একটা কিছু দেখাইতে হবে, বস্তুগত জায়গা দেখাইতে হবে। মানে একদম বিমূর্ত যেটা অ্যাবস্ট্রাক্ট, এটা তো আর বাচ্চারা বুঝবে না। হ্যাঁ, মনুষ্যত্ব তো অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার, এটা তো আর বাচ্চারা বুঝবে না। অবশ্যই দেখানো উচিত, আপনি এইভাবে বলছেন। অবশ্যই তো তাকে একটা বস্তুগত বিষয় সামনে হাজির করতে হবে। কিন্তু আমি বলতেছিলাম হ্যাঁ বস্তুগত বিষয় হাজির করতে হবে, কিন্তু এটা যদি ক্রমশ কি হয়ে যায়, গোলে পরিণত হয়ে যায়, যেভাবে বিবর্তিত হয়ে হয়ে চাকরি লক্ষ্য হয়ে গেছে, হ্যাঁ, তাহলে তো এটার একটা কি হলো, নেগেটিভ ইম্প্যাক্ট থাকে। এটা ইউজের ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন বোধ থাকাটা জরুরি বলে মনে হয়েছে আমার। আমরা অনেক ক্ষেত্রেই মীমাংসা দিতে পারবো না, বা অনেক আড্ডায় অমীমাংসিত থেকে যায়, এবং আড্ডার স্বভাবজাত বৈশিষ্ট্য এটা যে এখানে যেহেতু আমরা একটা কমিশন বসি নাই যে একটা বিষয় বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত আপনাদের সামনে হাজির করব, এবং ওই সিদ্ধান্তটা হচ্ছে আপনার কোড আকারে বা আইন আকারে ফলো করবেন, এমন কোন একটা প্রসঙ্গ আরিফ স্যার আড্ডার বৈশিষ্ট্য না, না আলিম স্যার? আড্ডার ক্ষেত্রে একটা প্রসঙ্গ থাকে, আরিফ স্যার আলোচনা করছে, তারপর হচ্ছে আলিম স্যার আলোচনা করছে, আমি কিছু মতামত দেওয়ার চেষ্টা করছি। সেই মতামতের ক্ষেত্রে আসলে দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, কোনটা সঠিক হওয়া উচিত, তারপর কি কি ভাবে ভাবা যায় একটা বিষয়টাকে, মানে কত ভাবে ভাবা যায় একটা বাক্যটাকে, একটা শব্দটাকে, একটা দৃশ্যটাকে কতটা অ্যাঙ্গেল থেকে দেখা যায়, সেই সমস্ত বিষয়গুলো নির্ণয় করার দায়িত্ব একান্তই আপনার। এবং আমাদের আড্ডার উদ্দেশ্য এবং গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এটা, যে এটার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন বিষয়টাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখব, দেখার চেষ্টা করব, এবং অবশ্যই এখানে যেটা বলতেছিলাম আলটিমেট সিদ্ধান্ত কোড আকারে হাজির করবো আপনাদের জন্য, এবং আপনারা ফলো করবেন, ব্যাপারটা কখনোই এরকম না। থাকবে না। সেই জায়গা থেকে আড্ডাতে আমাদের পারস্পরিক মত থাকবে, দ্বিমত থাকবে, বাকবিতণ্ডা থাকবে, যেটা আপনারা গ্রামে গঞ্জে বিভিন্ন আড্ডার মধ্য দিয়েও দেখেন। সেখানে অনেক প্রসঙ্গ থাকে একদম তথ্যহীন হয়তো, এবং তথ্যবহুল অনেক আড্ডাও আমাদের চাচাদের দিতে দেখছি চাষটলে, হ্যাঁ, রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে, পরিবার নিয়ে, এবং বেশ কিছু গসিপ দেখছি যেগুলো আবার অনর্থক, মানে এর ওর ব্যাপারগুলো নিয়েও অনেক ব্যাপার আছে। আবার এগুলো থেকে অনেক শিক্ষা গ্রহণ করা যায়। প্রথম যে বাক্যটা, এটা আমরা মোটামুটি একটা আলোচনার পর্বে শেষ করছি। দ্বিতীয় যে বাক্যটা, এই বাক্যটা হচ্ছে অর্থ অনর্থের মূল, এমন একটা প্রসঙ্গ আছে সমাজে কিন্তু হাজির আছে, যে টাকা পয়সা বেশি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অর্থাৎ দোষটা হচ্ছে টাকা পয়সা। টাকাটা না আসলে ছেলেটা ভালো থাকতো, টাকাটা না আসলে ওর ফ্যামিলি ভালো থাকতো, টাকাটা পাইয়াই তো নষ্ট হয়ে গেল। অর্থাৎ একটা বাক্য হাজির আছে, অর্থ অনর্থের মূল। এই বাক্যটাকে আরিফ স্যার কিভাবে দেখেন? ধন্যবাদ। অর্থ অনর্থের মূল হচ্ছে
এই যে ব্যাপারটা, এটা দুইটা ভাবেই দেখা যায়। অর্থ যদি আপনার, ধরেন একটা অর্থ আপনি উপার্জন করে ফেললেন, হুম, সেটাকে আপনি হচ্ছে অবৈধভাবে উপার্জন করলেন, এটা অনর্থ হবে, কিংবা এটা আপনার ক্ষতির কারণ হবে। কারণ আপনি, এমন হতে পারে যে আপনি হচ্ছে অবৈধভাবে অনেক টাকা উপার্জন করতেছেন, কিংবা একটা পর্যায়ে দেখা যায় যে আপনি পরিশ্রম করতেছেন, কিন্তু একটা পরিমাণের অর্থ আপনার হয়ে গেছে, সম্পদ হয়ে গেছে, তারপর ওইটার আপনি হচ্ছে মিস ইউজ করতেছেন। হুম। তখন হচ্ছে এটা মানে অশান্তির কারণ হবে, অনেকগুলো অঘটনের কারণ হবে। তো এটা তখন হচ্ছে অনর্থের মূল হয়ে দাঁড়াবে, আমার কাছে মনে হয় এই মুহূর্তে। আমরা এই বাক্যটা মানে নিয়ে অত বেশি আলোচনা দীর্ঘায়িত করবো না, আমরা আলিম স্যারের কাছে মতামত শুনতে চাচ্ছি এই বাক্যটাকে আপনি কিভাবে দেখেন? আসলে দুইটাই অর্থ অনর্থের মূল। যে বাক্যের বা প্রবাদের যে মূল কথাটা, যে মানুষের হাতে যখন টাকা আসে বা টাকা থাকলে কি হয়, বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড, সামাজিক বিশৃঙ্খলা এই অর্থের মধ্য দিয়ে সৃষ্টি হয়। এই বিষয়টাকেই মানে প্রবাদের মধ্য দিয়ে মিল করা হচ্ছে। তো সেই জন্য আবার মানে অর্থের কারণে যদি কি হয়, মানুষের মানে জীবনে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, বা হচ্ছে কেউ বিশৃঙ্খল পথে, অনৈতিক পথে, ভুল পথে চলে যায়, এটা যেরকম বলা হচ্ছে এই প্রবাদের মধ্যে। কিন্তু বর্তমান সমাজ বাস্তবতায় যদি আমরা চিন্তা করি, যে সমাজে মানুষ টিকে থাকতে গেলে, জীবন ধারণ করতে গেলে অর্থের কোনো বিকল্প নাই। অর্থ ছাড়া মানুষ এক কদমও চলতে পারে না। অর্থাৎ প্রত্যেকটা পদে পদে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অর্থ খুবই মূল্যবান, অর্থ খুবই প্রয়োজনীয়। যে কারণে, যেখানে জীবনে কোনো কিছুতেই মানে অর্থ ছাড়া কিচ্ছু করা যায় না, আবার সেদিক থেকে বলা হচ্ছে যে অর্থ অনর্থের মূল। তো এই এই বাস্তব প্রসঙ্গে বা এই এদিক থেকে প্রবাদটা অনেকটাই সাংঘর্ষিক। আলিম স্যারের কথা হচ্ছে যে হ্যাঁ, অর্থ ছাড়া চলা যাবে না, আপনার যতটুকু দরকার ওইটুকু করতে পারেন, আপনাকে নিষেধ করে নাই। আপনি অর্থ উপার্জন করতে করতে হাজার কোটি টাকা করতে পারেন, সমস্যা নেই তো। কিন্তু আপনি যদি সেটাকে মিস ইউজ করেন, এটা হবে অনর্থের মূল। তার মানে এখানে অর্থই যে অনর্থের মূল, ব্যাপারটা এরকম না। এটা ইউজটা কোথায় হচ্ছে, ইউজারটা মূল। ইউজটা ইউজটা কোথায় হচ্ছে, ব্যবহারটা কোথায় হচ্ছে, এটাই মূল যে অনর্থের সে কারণ হবে। তার মানে ইউজারই এখানে মানে হ্যাঁ, হ্যাঁ, সাবজেক্ট, হ্যাঁ, অবশ্যই সাবজেক্ট হচ্ছে সাবজেক্টটা ইউজার। হচ্ছে ইউজ। হ্যাঁ। কিন্তু সত্যি বলতে আমাদের সমৃদ্ধ জীবনযাপন কে না চায়? অবশ্যই সবাই চায়। হ্যাঁ, উন্নত জীবনযাপন মানে সহজ জীবনযাপন। হুম, অবশ্যই আমি লাঙ্গল দিয়ে হাল চাষ করতে, ব্যাপারটা এরকম না। অবশ্যই আমার একটা বড় পাওয়ার টিলার হলে ভালো হয়। মানে এরকম সমৃদ্ধ জীবনযাপন, অর্থনৈতিক উন্নত জীবনযাপন অবশ্যই কাম্য। এক্ষেত্রে অর্থ অনর্থের মূল এই বাক্যটাই মানে বরঞ্চ উদাসীনতার মানে উদাসীন একটা বাক্য, এবং এই বাক্যের কারণে আরেকটা অনর্থ সৃষ্টি হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনর্থ এটা সৃষ্টি আরেকটা হয়। আরেকটা নেগেটিভ ইম্প্যাক্ট করে আরকি। এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে বলে মনে হয়। অথবা এরকম এটা হয়ে অর্থ এরকম উপার্জন ভাবে থেকে, আমরা বলতে অর্থ পারি যে উপার্জন থেকে আপনাকে দূরে সরায় দেয় আরো। হ্যাঁ, হ্যাঁ, এটাই বলছি, উদাসীন একটা বাক্য। হ্যাঁ, যেমন এই যে অনেক অনেক কথা এবং আছে, এই আরো আরো কথা আছে না যে, এত কিছু করে কি হবে, একদিন তো মারাই যাবো। মারাই যাবো মানে এই এরকম। যে একটা উদাসীন করে দেয়া, এটা এই প্রবাদ বাক্যটা মনে হয় এরকম উদাসীনই করে দেয়। এবং এটার কারণে কি হয়, এই অর্থহীন হয়ে জীবনটাকে অনেক ক্ষেত্রে অর্থহীন করে অর্থহীন তোলে। করে তোলে। জি। অর্থাৎ অতি কষ্টের মধ্যে নিপতিত হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে উম, মানে তার কাছে শেষ অবধি যায় মানে হুম, হুম। দুঃখ দৈন্যতার মধ্য দিয়ে, মানে সবাই তো আর ওই যে মানিক বন্দ্যোপাধ্যায় না, অতি কষ্টের মধ্যে সাহিত্য রচনা করবে, ঠিক আছে? মানে দুঃখজনের মধ্যে দিয়ে অনেকে আত্মহননের পথ বেছে নেয়, অনেকে একদম পারিবারিক বিশৃঙ্খলা জড়ায় পড়ে, ছেলে মেয়েগুলোর সুশিক্ষার ক্ষেত্রে ঘাটতি পড়ে যায়। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে না, অর্থনৈতিক সমৃদ্ধি অবশ্যই আমাদের কাম্য, এবং অনর্থ যতটুকু সৃষ্টি করে সেটা হচ্ছে অর্থ না, ওই যে ইউজার যে হুম, সেই হচ্ছে এখানে সাবজেক্ট। হ্যাঁ, অর্থনৈতিক সমৃদ্ধি থাকলে যে মানে অনর্থ সৃষ্টি হবে, মানে জীবনযাপনে বিশৃঙ্খলা চলে আসবে, বা ওরকম যে ওই লোকটা তো মদ খাইছে, টাকাটা না থাকলে তো মদ খাইতে পারতো না, এটা বাক্যের মিসইউজ। হুম। এখানে যে মদ খুর সেই সাবজেক্ট, যে মদ খায় না, টাকা তার কাছে 1 কোটি থাকলেও সে মদ খাবে না। তো আমরা এটাই বলতে চাচ্ছি যে অর্থ অনর্থের মূল হতে পারে না। তো সুপ্রিয় দর্শক, এটাও আমাদের মতামত, আমরা আড্ডায় যারা বসছি, এটা আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদেরই এক একজনের সাংঘর্ষিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি, আবার বিরোধী দৃষ্টিভঙ্গি থাকতে পারে। সেক্ষেত্রে কোনটা সঠিক, কিভাবে সেটাকে জাজ করবেন, গ্রহণ করবেন, সেটাও এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছেন আপনি, অর্থাৎ আপনাকে গ্রহণ করতে হবে। এবং আমরা চাচ্ছি সেই আড্ডার মধ্য দিয়ে বিভিন্ন ঘটনাগুলোকে রাজনৈতিক, অর্থনৈতিক, সাহিত্য, ভূগোল সমস্ত বিষয়াদিগুলো নিয়ে কথা বলতে, এবং যেখানে আমাদের সেই একটা পাথর আছে, যেটাকে আমাদের হয়তো যাচ্ছি লাফা লাফা যাচ্ছি,
অথবা পাথরের সামনে গিয়ে আটকে যাচ্ছি, সেই সেই বোধের জায়গাটাতে, সেই বোধের যেখানে পাথর আছে সেখানে গিয়ে আমরা একটা ধাক্কা দিতে চাচ্ছি আড্ডার মধ্যে দিয়ে, যেন সেই পাথরটা সরে যায়, আমরা স্মুথলি চলাচল করতে পারি, একটা দৌড় দিতে পারি বোধের, সেই দরজাটা খুলে সেই পাথরটাকে সরিয়ে একটা বোধের জায়গায় দৌড় দিতে পারি, এবং আমাদের জীবনযাপনের ক্ষেত্রে, নাগরিক বোধের ক্ষেত্রে, মনুষ্যত্বের বিকাশের ক্ষেত্রে আমরা আরো পারস্পরিক হয়ে উঠতে পারি, এবং মনুষ্যত্বকে আধেয় করে উন্নত জীবনযাপনের বন্দোবস্ত করতে পারি। তো আজকের আড্ডা এখানে শেষ করতে যাচ্ছি। আরিফ স্যার, কিছু বলা আছে? ধন্যবাদ ভয়েস অফ ভুবনমুখীর সকল দর্শককে এতক্ষণ ধরে আমাদের আলোচনা দেখার জন্য, শোনার জন্য। এবং আপনারা অবশ্যই আমাদের এই আলোচনাকে স্পৃহা দেওয়ার জন্য কমেন্টস করবেন। যারা যারা এই আলোচনা শুনতেছেন, দেখতেছেন, তারা অবশ্যই আমাদের গঠনমূলক সমালোচনাও করবেন, এবং এটার জন্য নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে আমাদের সমালোচনা করবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আরিফ স্যার। আলিম স্যার? ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা থাকলো। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।